হাই ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই নিরাপদে আছো। তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের সমস্যা সমাধান করতে আমি আজকে আবার নিয়ে এসেছি নতুন দুইটা নিয়ম। আশা করি পুরো ক্লাসটা তোমরা আমার সাথেই থাকবে। আমি আমার প্রিভিয়াস ক্লাসগুলোতে কমপ্লিটিং সেন্টেন্সের কিছু বেসিক আইডিয়াস এবং কিছু নিয়ম তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করি তোমরা দেখেছো। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর হ্যাঁ, অবশ্যই আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবে, যাতে সবার আগে সব আপডেট পেতে পারো। তো চলো বন্ধুরা, দেখি আজকে কি কি নিয়ম শিখি আমরা। প্রথমে আমরা শিখব as though, as though বা as if। as though বা as if, as though বা as if মানে কি? যেন। as though বা as if কোথায় বসে? as though বা as if সাধারণত বসে অবাস্তব কিছু বোঝানোর জন্য। অবাস্তব কিছু প্রকাশ করতে as though বা as if ব্যবহার করা হয়। আমি আবার বলছি, অবাস্তব কিছু প্রকাশ করতে as though বা as if ব্যবহার করা হয়। তার মানে বাস্তবে যা নয় তাই যদি দেখানো হয় বা বাস্তবে যা নয় তাই যদি মনে হয়, তাহলে আমরা দুইটা ক্লজের মাঝে as though বা as if ব্যবহার করি। ওকে, বাস্তবে যা নয় তাই বোঝাতে আমরা দুইটা ক্লজের মাঝে as though বা as if ব্যবহার করি। as though বা as if এর গঠনটা সাধারণত কেমন হয়? এখানে নরমালি আমরা তিনটা স্ট্রাকচার ফলো করে থাকি as though বা as if এর ক্ষেত্রে। তিনটা স্ট্রাকচার ফলো করে থাকি। স্ট্রাকচার নাম্বার 1, সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস এক্সটেনশন প্লাস as though as if, যে কোনো একটা ব্যবহার করা যেতে পারে। as if প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 2 প্লাস এক্সটেনশন। এই অংশটা দিয়ে কাজ বোঝায় আর এই অংশটা দিয়ে কাজ দেখে যা মনে হয়। ঠিক আছে, আমরা কিছু এক্সাম্পল ব্যবহার করতে পারি। যেমন দ্য ম্যান স্পিক্স as if he knew everything. The man speaks as if he knew everything. লোকটা এমন ভাবে কথা বলে যেন সে সব জানে। লোকটা এমন ভাবে কথা বলে যেন সে সব জানে। আসলে কি জানে? না, আসলে সে জানে না, কিন্তু সে ভাব দেখায় সব জানে। এখানে দেখো, এখানে আমরা ব্যবহার করেছি ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু এখানে কি ব্যবহার করেছি? এখানে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করেছি। ঠিক আছে, তার মানে হচ্ছে as though বা as if এর আগে যদি সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে as though বা as if এর পরে সিম্পল পাস্ট টেন্স হয়। as though বা as if এর আগে যদি সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে as though বা as if এর পরে কি হয়? সিম্পল পাস্ট টেন্স হয়। ওকে, আবার আমরা স্ট্রাকচার নাম্বার 2 ব্যবহার করি। স্ট্রাকচার নাম্বার 2, সাবজেক্ট প্লাস have has প্লাস verb 3 প্লাস এক্সটেনশন প্লাস as though as if।
প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন। এখানে লক্ষ্য করো কি বলা হচ্ছে, অ্যাজ দো বা অ্যাজ ইফ এর আগে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে অ্যাজ দো বা অ্যাজ ইফ এর পরে সিম্পল পাস্ট টেন্স হয়। অ্যাজ দো বা অ্যাজ ইফ এর আগে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে অ্যাজ দো বা অ্যাজ ইফ এর পরে সিম্পল পাস্ট টেন্স হয়। এখানে দেখো অ্যাজ দো বা অ্যাজ ইফ এর আগে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন আছে এখানে, আর এখানে সিম্পল পাস্ট। এক্ষেত্রেও তাই, এই অংশটাতে কাজ বোঝাবে আর এই অংশটা দিয়ে কাজ দেখে যা মনে হয়, এই অংশটা দিয়ে কাজ দেখা বোঝাবে আর এই অংশটা দিয়ে কাজ দেখে যা মনে হয় সেটা বোঝাবে, কিন্তু বাস্তবে তো তা নয়, তাই না? আমরা স্ট্রাকচারটা দেখলাম, তাই না? আমরা এক্সাম্পলটা উপরে লিখি। কি হতে পারে? The man has told the matter to me. As though he witnessed the event. The man has told the matter to me. লোকটা আমাকে বিষয়টা এমন ভাবে বলেছে তাতে মনে হয় সে উপস্থিত ছিল সেখানে, ঘটনার ওইখানে উপস্থিত ছিল, কিন্তু আসলে ছিল না, এখানে আমরা দেখো কি ব্যবহার করেছি, অ্যাজ দোর আগে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি এবং অ্যাজ দোর পরে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করেছি। অ্যাজ দোর আগে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি এবং অ্যাজ দোর পরে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করেছি। এবার আমি আলোচনা করব স্ট্রাকচার নাম্বার 3। স্ট্রাকচার নাম্বার 3 হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন প্লাস as though as if plus subject plus had plus verb 3 plus extension। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশন, এখানেও তাই, এই অংশটা দিয়ে কাজ বোঝাবে আর এই অংশটা দিয়ে কাজ দেখে যা মনে হয়। তার মানে হচ্ছে আমরা তিনটা স্ট্রাকচার পেলাম। একটা হচ্ছে অ্যাজ দো বা অ্যাজ ইফ এর আগে যদি সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে তাহলে অ্যাজ দো বা অ্যাজ ইফ এর পরে সিম্পল পাস্ট টেন্স হয়। আরেকটা পেলাম অ্যাজ দো বা অ্যাজ ইফ এর আগে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে অ্যাজ দো বা অ্যাজ ইফ এর পরে সিম্পল পাস্ট টেন্স হয়। এবং 3 নম্বরটা পেলাম হচ্ছে অ্যাজ দো বা অ্যাজ ইফ এর আগে যদি সিম্পল পাস্ট টেন্স থাকে তাহলে অ্যাজ দো বা অ্যাজ ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। ঠিক আছে? অ্যাজ দো বা অ্যাজ ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। যেমন এরকম, হি told the matter
to me as though he had been there. সে আমার কাছে ঘটনাটা এমন ভাবে বলল মনে হলো সে সেখানে ছিল। সে আমার কাছে ঘটনাটা এমন ভাবে বলল মনে হলো সে সেখানে ছিল। ওকে, তার মানে এখানে আমরা তিনটা স্ট্রাকচার পেলাম। স্ট্রাকচার 1, as though by as if এর আগে যদি সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে তাহলে as though by as if এর পরে সিম্পল পাস্ট টেন্স হয়। স্ট্রাকচার 2, as though by as if এর আগে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে as though by as if এর পরে সিম্পল পাস্ট টেন্স হয়। এবং স্ট্রাকচার 3, as though by as if এর আগে যদি সিম্পল পাস্ট টেন্স হয় তাহলে as though by as if এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। ওকে, এখন যে জিনিসটা তোমাদের অবশ্যই মনে রাখার দরকার সেটা হচ্ছে as though বা as if এর পরে যদি দেখা যায় যে মূল ভার্বটা আসলে বি ভার্ব আছে, অর্থাৎ মূল ভার্বটা am is are was এর যে কোনো একটা। আমি আবার বলছি, যদি দেখা যায় as though বা as if এর পরে ওই ক্লজটার মূল ভার্ব বি ভার্ব, অর্থাৎ am is are was were এর যে কোনো একটা, তাহলে আমরা অবশ্যই শুধুমাত্র অয়ার ব্যবহার করব। আমরা শুধুমাত্র অয়ার ব্যবহার করব। ওকে, আমরা কিছু এক্সাম্পল দেখি। দেখো, the man pretends as if, actually এখানে হওয়ার কথা ছিল he was really honest। তার কারণ এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, তাই এখানে সিম্পল পাস্ট টেন্স করা হলো। কিন্তু আমি এখানে যে ভার্বটা ব্যবহার করেছি ওয়াজটা হচ্ছে বি ভার্ব। নিয়ম অনুসারে as though বা as if এর পরে যদি মূল ভার্বটা বি ভার্ব হয় সেক্ষেত্রে শুধুমাত্র আমরা কি ব্যবহার করব? অয়ার, শুধুমাত্র অয়ার। মূল ভার্ব am is are was were এর যে কোনো একটা হোক, আমরা শুধুমাত্র ব্যবহার করব অয়ার। ওকে, তার মানে the man pretends as if he were really honest। লোকটা এমন ভান করে মনে হয় যে আসলে সে সৎ। আসলে কি সে সৎ? না, আসলে সে সৎ না, তাই না? আবার ধরো, the man ran away as though, the man ran away as though, এখানে দেখো পাস্ট টেন্স আছে, সিম্পল পাস্ট টেন্স আছে। তার মানে কি আমার as though পরে পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। এখানে যেহেতু সিম্পল পাস্ট টেন্স আছে আমার এরপরে পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। সেটা কি হতে পারে? এমন ভাবে দৌড়ে পালালো যেন পুলিশ তাকে তাড়া করেছে। পুলিশ হ্যাড চেসড chased him. Police had chased him. পুলিশ তাকে তাড়া করেছে। ঠিক আছে, এখানে সিম্পল পাস্ট টেন্স আছে, তাই আমরা এখানে পাস্ট
পারফেক্ট টেন্স করলাম। ওকে বন্ধুরা, আমি এতক্ষণ কমপ্লিটিং সেন্টেন্সের খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম অ্যাজ দো বা অ্যাজ ইট নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো। আমি এখন আরেকটা খুবই গুরুত্বপূর্ণ টার্ম কমপ্লিটিং সেন্টেন্সের টু ডট ডট টু, এটা নিয়ে আলোচনা করব, বাংলা অর্থ অনুসারে আলোচনা করব এবং স্ট্রাকচার আলোচনা করব। স্ট্রাকচারগুলো তোমাদের সামনে তুলে ধরবো। টু ডট ডট টু, টু ডট ডট টু, এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হচ্ছে এতই না। এতই না। টু ডট ডট টু এর বাংলা অর্থ হচ্ছে এতই না। ঠিক আছে? এই টু ডট ডট টু এটা আসলে বাক্যে নেগেটিভ অর্থ প্রকাশ করে। বাক্যে নেগেটিভ অর্থ প্রকাশ করে, এজন্য এর পরে কখনোই নট ব্যবহার করার প্রয়োজন হয় না। আমি আবার বলছি, টু ডট ডট টু এটা আসলে বাক্যে নেগেটিভ অর্থ প্রকাশ করে, এই কারণে এর পরে নট ব্যবহার করার প্রয়োজন হয় না। ওকে, এখন আমরা এর স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করি। দেখো, এক্ষেত্রে আমরা দুইটা স্ট্রাকচার ব্যবহার করে থাকি। টু ডট ডট টু যুক্ত সেন্টেন্সে আমরা দুইটা স্ট্রাকচার ব্যবহার করে থাকি। স্ট্রাকচার নাম্বার ওয়ান হচ্ছে সাবজেক্ট দুইটা এক হলে। সাবজেক্ট দুইটা এক হলে স্ট্রাকচারটা কি হয়? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব প্লাস টু প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। এখানে হচ্ছে কাজ, এখানে কাজ আমরা না বললেও পারি, এখানে হচ্ছে ফলাফল। আমরা সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট বা সো প্লাস অ্যাডভার্ব প্লাস দ্যাট, এই নিয়মটা যেখানে আলোচনা করেছি সেখানে বলেছিলাম ওই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব দিয়ে যদি খারাপ কিছু বোঝানো হয় তাহলে দ্যাটের পরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের যে নেগেটিভ ইফেক্ট সেটা প্রকাশ করা হয়, আর যদি ভালো কিছু বোঝানো হয় তাহলে দ্যাটের পরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ভালো যে ইফেক্ট সেই ইফেক্টটা তুলে ধরা হয়। এক্ষেত্রেও আসলে এখানে যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব আছে, এই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যদি এর যে নেগেটিভ ইফেক্ট, এই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের যে নেগেটিভ ইফেক্ট, সেই নেগেটিভ ইফেক্টটাই আসলে এই ভার্ব দিয়ে তুলে ধরা হয়। অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের যে নেগেটিভ ইফেক্ট, সেই নেগেটিভ ইফেক্টটাই এই ভার্ব দিয়ে তুলে ধরা হয়। ওকে, এখন আমরা কি খেয়াল রাখবো? খেয়াল রাখবো অবশ্যই এখানে যে ভার্বটা আমরা নির্ধারণ করছি সেই ভার্বটার সাথে অবশ্যই এই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সামঞ্জস্য থাকতে হবে। এখানে আমি যে ভার্বটা নির্ধারণ করেছি এই ভার্বটার সাথে অবশ্যই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সামঞ্জস্য থাকতে হবে, না হলে হবে না। ওকে, দেখো আমরা বলতে পারি দ্য ম্যান ইজ টু উইক। উইক মানে কি? উইক মানে হচ্ছে ধূর্ত। উইক, তারপরে স্ট্রাকচার অনুসারে কি আছে? টু, তারপরে ধূর্তর সাথে কি হতে পারে? সত্য কথা বলতে পারে না, এরকম। তাহলে টু স্পিক দ্য ট্রুথ। দ্য ম্যান ইজ টু উইক টু
স্পিক দ্য ট্রুথ, বা হতে পারে দ্য বয় ইজ টু ডাল টু পাস in the exam. The boy is too dull to pass in the exam. এখানে দেখো এটা একটা নেগেটিভ অ্যাডজেক্টিভ এবং এর যে খারাপ ইফেক্ট সেই ইফেক্টটা এই ভার্ব দিয়ে বোঝানো হয়েছে, ভার্ব এবং এক্সটেনশন দিয়ে। আবার এই ডাল এর যে নেগেটিভ ইফেক্ট এটা এই ভার্ব এবং এক্সটেনশন দিয়ে বোঝানো হয়েছে। তোমাদের নরমালি এই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব পর্যন্ত দেয়া থাকতে পারে বা অনেক ক্ষেত্রে টু পর্যন্ত দেয়া থাকতে পারে, তোমাদের বাকি অংশটা কমপ্লিট করতে হবে। অনেক ক্ষেত্রে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বা অনেক ক্ষেত্রে টু পর্যন্ত তোমাদের দেয়া থাকবে, বাকি অংশটা তোমাদের কমপ্লিট করতে হবে। তোমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে ভার্বটা বা যে ভার্ব প্লাস এক্সটেনশন তুমি নির্ধারণ করবা তার সাথে অবশ্যই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সামঞ্জস্য থাকতে হবে। ওকে, এখন আমি আলোচনা করি স্ট্রাকচার নাম্বার 2। স্ট্রাকচার নাম্বার 2, সাবজেক্ট দুইটা ভিন্ন হলে, সাবজেক্ট দুইটা ভিন্ন হলে কি করব? সাবজেক্ট দুইটা ভিন্ন হলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্লাস ফর প্লাস অবজেক্ট, এটা আসলে দ্বিতীয় সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম প্লাস টু প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব প্লাস ফর, ফর তারপর হচ্ছে অবজেক্ট, এই অবজেক্টটা হচ্ছে দ্বিতীয় যে সাবজেক্ট সেই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম প্লাস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন ধরো আমরা বলতে পারি দ্য লোড ওয়াজ টু হেভি, দ্য লোড ওয়াজ টু হেভি। এখানে দেখো নর্মালি সাবজেক্ট যদি বস্তুবাচক হয় তাহলে সেই বাক্যটায় দুইটা সাবজেক্ট আলাদা হয়। নর্মালি প্রথম সাবজেক্ট যদি বস্তুবাচক হয় তাহলে সেই ক্ষেত্রে দুইটা সাবজেক্ট আলাদা হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। আর এখানে দ্য লোড এই সাবজেক্টটা হচ্ছে বস্তুবাচক, তাই পরবর্তী সাবজেক্টটা আলাদা হবে। দ্য লোড ওয়াজ টু হেভি প্লাস স্ট্রাকচার অনুসারে ফর, ফর হতে পারে অবজেক্ট আমরা দিলাম a little boy, for a little boy to carry, for a little boy to carry। ঠিক আছে, the load was too heavy for a little boy to carry। লোডটা আসলে একটা ছোট বালকের পক্ষে বহন করা অনেক কঠিন, একটা ছোট বালকের পক্ষে বহন করা অনেক কঠিন। ঠিক আছে, এখানে দেখো এখানে দুইটা সাবজেক্ট আলাদা আছে, একটা হচ্ছে দ্য লোড আর একটা হচ্ছে আ লিটল বয়, এবং এখানে আ লিটল বয়ের অবজেক্টিভ ফর্ম আসলে আ লিটল বয় হবে, এই কারণে ঠিক এখানে আ লিটল বয় ব্যবহার করা হচ্ছে। ওকে, বা এরকম হতে পারে দ্য poem is too difficult for
me to understand. The poem is too difficult for me to understand. এখানে দেখো আসলে ছিল I cannot understand. I cannot understand. যেহেতু I সাবজেক্টিভ ফর্ম, I এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে me. ওকে, আমরা আরো কিছু ব্যবহার করতে পারি, যে the weather was too cold for us to go out. The weather was too cold for us to go out. ওকে, তাহলে আমরা টু এবং টু ডট ডট টু এর দুইটা স্ট্রাকচার দেখতে পেলাম। প্রথম স্ট্রাকচারে দেখলাম যদি দুটো সাবজেক্ট এক হয় তাহলে কোন স্ট্রাকচার ব্যবহার করা হয়, এবং যদি দুটো সাবজেক্ট আলাদা হয় তাহলে কোন স্ট্রাকচার ব্যবহার করা হয়। আমরা এটাও দেখেছি যেহেতু টু প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব প্লাস টু দিয়ে নেগেটিভ অর্থ প্রকাশ করে, তাই পরবর্তীতে নট ব্যবহার করার প্রয়োজন হয় না। ওকে বন্ধুরা, আমি এতক্ষণ তোমাদের সামনে কমপ্লিটিং সেন্টেন্সের দুটো অতি গুরুত্বপূর্ণ টার্মস, একটা হচ্ছে অ্যাজ দো বা অ্যাজ ইফ, এবং আরেকটা টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু বা টু প্লাস অ্যাডভার্ব প্লাস টু, এটা নিয়ে আলোচনা করেছি। এদের ক্ষেত্রে কোন স্ট্রাকচার ব্যবহার করতে হয় এবং অর্থ কি রকম হয় সেই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। আমার ক্লাসটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক দিতে ভুলবে না, এবং অবশ্যই তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখবে। আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর যথাসাধ্য দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।